দিন আগেকার কথা। আমার বয়স তখন 23 বছর। 3 বছর একটানে রেলে চাকরি করার পর চাকরিটা বাধ্য হয়েই ছেড়েছি। একদম বদমেজাজি অফিসারের দাপট তখন সহ্য হয়নি আমার। সেই বয়সে ধৈর্য আর অপমান হজম করার মতো ক্ষমতা আমার মধ্যে জন্মায়নি, যার কারণে অবলীলায় এক প্রকার চাকরিটা ছেড়ে চলে এসেছিলাম। বাঁধা একটা মাইনে ছিল, সেটাও গেল, যার জন্য মোটেই মন মেজাজ ভালো ছিল না। হঠাৎই একদিন অপ্রত্যাশিতভাবে একটা চিঠি এসে হাজির হলো। চিঠিটা এলো নলহাটি থেকে। লিখেছে দীপক নামে এক বন্ধু। বছর 3 আগে আমরা একবার ভাদ্র আশ্বিন মাসে নলহাটি গিয়েছিলাম। নলহাটির পাহাড়ে একটি বহুদিনের পুরনো বাড়িতে আমরা ভাড়াও ছিলাম। ওই একই বাড়িতে দীপকরাও থাকতো। ফলে দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। আর এই দীপক আমাকে নলহাটি ও তার আশেপাশের গ্রামগুলো খুব ভালোভাবে চিনিয়ে দিয়েছিল। ব্রাহ্মণী নদীর ধারে জগদ্ধাত্রী আশ্রমে গিয়ে আমরা বসে থাকতাম। নলহাটি পাহাড়ে বনে বনে ঘুরে আতা ফলও খেতাম। যাই হোক, সেই থেকে দীপকের সঙ্গে চিঠিতে আমার যোগাযোগ। আমার চাকরিটা ছাড়ার পরই হঠাৎই চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, শুনলাম রেলের চাকরিটা ছেড়েছ, তা বেশ করেছ। তুমি বলেই পারলে, আমি হলে কিন্তু ছাড়তাম না। তা পত্র পাঠে যদি এখানে চলে আসতে পারো, তাহলে কিন্তু বেকার আর বসে থাকতে হবে না। নিশ্চয়ই কোনো একটা কাজের ব্যবস্থা হয়েছে, কিন্তু কি কাজ তা জানি না। কিন্তু আমার মনটা নতুন করে মেতে উঠল। আবার সেই লাল মাটির দেশ, আবার সেই সবুজ বনশ্রী, আবার সেই ব্রাহ্মণী নদী। পরদিন সকালেই হাওড়া স্টেশনে এসে ট্রেন ধরলাম। দীপকের বাবা মা, ভাই, দীপক কি যে করবে আমাকে পেয়ে তা ভেবেই পেলাম না। দুপুরে স্নানাহারের পরই দীপক আর আমি পাহাড়ের মাঝখানে বিশাল একটি নিম গাছের ছায়ায় নিচে এসে বসলাম। আমরা যেখানে বসেছিলাম তার চারিদিকে অসংখ্য ঝোপঝাড়। পাহাড়ের সেই উঁচু স্থান থেকে দূরের সেই প্রকৃতিকে বড় সুন্দর লাগছিল। প্রকৃতির সেই দৃশ্য দেখতে দেখতে একসময় আমরা কাজের প্রসঙ্গে এলাম। আমি দীপককে বললাম, তা হ্যাঁ রে, কি কাজের কথা বলছিলি বল। দীপক বলল, এর আগের বারে যখন এসেছিলি তখন আমার সঙ্গে একবার ওই ভবানন্দপুর গ্রামে গিয়েছিলি, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওখানে ওই চন্দ্রময়ী সিদ্ধপীঠে এক সাধু বাবাকে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ ঠিক, ওই গ্রামে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানোর জন্য একজন শিক্ষকের দরকার। আর সেই দায়িত্বটাই তোকে নিতে হবে। কোনো স্কুল বা পাঠশালা নয়, কোচিং ক্লাসের। মাস গেলে 80 টাকা মাইনে পাবি, আর থাকার জন্য ঘরও পাবি একটা। তাছাড়া গ্রামের ব্যাপার তো, চালটা, কলাটা, মূলোটা, তরি তরকারি, হাঁস মুরগির ডিম এসবের অভাব থাকবে না তোর। অবশ্য সেগুলো কিনেও হয়তো খেতে হবে না। এখন বল কি করবি? আমি তো এক কথায় রাজি হলাম। সে আমলে 80 টাকার দাম অনেক, তার উপর থাকা খাওয়ার খরচ তো লাগছে না বললেই চলে। তবু মাসে যদি 50 টাকার মতো খরচ হয়, বাকি পোস্ট অফিসের বইতে জমা যায়। কাজেই এই সুযোগ কি কেউ ছাড়ে, বিশেষ করে অমন সুন্দর গ্রামের পরিবেশে থাকতে পাওয়া। পরদিন সকালেই দোক্কা দোক্কা বলে আমরা রওনা হলাম। ওই গ্রামেই একজন মাতব্বর ছিলেন আব্দুল হালিম। নলহাটিতে ওর মস্ত দালান। তারই দেওয়া গরুর গাড়িতে চেপে রওনা হলাম আমরা। ভবানন্দপুর এখান থেকে প্রায় 5-7 মাইল দূরে, তাই অনেক সময় লাগলো যেতে। তবু বেশ ভালোভাবেই পৌঁছলাম। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বুনো পাহাড়ের কোলে চালা ঘর। তারই লাগোয়া ছোট্ট একটি মাটির ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঘরে একটি তক্তপোষ পাতাই ছিল, মাদুর, বিছানা, মশারি সবেরই ব্যবস্থা ছিল দেখলাম। গ্রামের মানুষজনও খুবই ভালো।
হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই বসবাস করেন এই গ্রামে। তারা আমাকে দেখে বললেন, এ যে একেবারে ছেলে মানুষ। তা হোক, ছোট ছোট ভাই বোনগুলোকে একটু দেখাশোনা করো বাবা, আমরা চাষাভুষি মানুষ। এ গায়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে গড়ে তোলবার মতো তেমন কেউ নেই কিনা, আর ছেলেগুলোও সেই স্কুল পাঠশালায় ধারে কাছে যেতে চায়নি। অথচ আজকালকার দিনে মুখ কোহে থাকাটাও তো ঠিক নয় বাবা। একটু চেষ্টা করে দেখো যদি এদের মানুষ করতে পারো। আমি তখন ওনাদের বললাম, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, ওরা যদি নিয়মিত আমার কাছে আসে তাহলে ঠিক আমার মনের মতো করে ওদের আমি গড়ে তুলবই। গ্রামবাসীরা বললেন, তবে একটা ব্যাপারে বাবা তোমাকে সাবধান করে দিই, সন্ধ্যের পর একটু সতর্ক থেকো, আর রাত্রে ঘর থেকে বেরিও না। তার কারণ জঙ্গল থেকে প্রায় এখানে বুনো জন্তু আসে, মানে ছোটখাটো বাঘ বা ভাল্লুক হঠাৎ করে বেরিয়ে আসে। আমি তখন বললাম, আচ্ছা বেশ, সতর্ক থাকবো। এরপর আমি আমার ঘরে দখল নিলাম। দীপকও ফিরে গেল নলহাটিতে। এখানকার এই সুন্দর পরিবেশে মন আমার ভারী আনন্দে ভরে উঠল। সকাল বিকেল 2 ঘন্টা করে ওদের পড়ানোর দায়িত্ব ছিল আমার। ছাত্রছাত্রীরা চলে যাওয়ার পরই আমি ভাতে ভাতে একটু ফুটিয়ে নিতাম, বা কখনো আবার পাশে গ্রাম থেকে কেউ আমাকে খাবার দিয়েও যেত। মোট কথা বেশ ভালোভাবেই দিনগুলো কাটছিল আমার। আমি যে ঘরটাতে থাকতাম তার পেছনেই একটি কামিনী গাছ ছিল, আর ছিল বেশ বড়সড় একটি গোলঞ্চ গাছ। এক পাশে ছিল মস্ত একটি ঢিলা, সেখানে দেবী চন্দ্রময়ীর থান। প্রতি শনি মঙ্গলবারে দলে দলে আদিবাসীরা এখানে এসে পায়রা বলি, ছাগ বলি ইত্যাদি দিত, নাচ গানও করত। এইরকমই ঠিক এক শনিবারে চাঁদনির রাতে সবার নিষেধ সত্ত্বেও আদিবাসীদের ধামসা মাদলে তালে তালে নাচ গান দেখে ফিরছি। হঠাৎই দেখলাম আমার বাড়ির পেছনে যে কামিনী গাছটা ছিল তার ডালে দোলনা বেঁধে বছর 5-এর একটি ফুটফুটে মেয়ে মনের আনন্দে দোল খাচ্ছে। আর তাকে দোল দিচ্ছে এই গ্রামে এই রোজিনা নামে একটি মেয়ে। আমাকে দেখে শিশুটি দোলনা থেকে লাফিয়ে কোথায় যে পালালো তার ঠিক নেই, কিন্তু ধরা পড়ে গেল রোজিনা। রোজিনাকে আমি চিনি, 14-15 বছর ওর, মাজা কালো গায়ের রং, অপূর্ব সুন্দর ওর মুখশ্রী। বনে বনে ঘুরে কাঠ কুড়িয়ে বেড়ায়। ওর সঙ্গে আমি কথাও বলেছি অনেকবার। আমি তখন ওকে বললাম, এ কি রোজিনা, এত রাত্রে তুমি এখানে? ও মেয়েটি কে? কাকে দোল খাওয়াচ্ছিলে তুমি? রোজিনা কিন্তু আমার কথার কোনো উত্তর না দিয়ে আমাকে পাশ কাটিয়ে চলে গেল। পরদিন সকাল থেকে নতুন এক ভাবনা চিন্তা এসে উপস্থিত হলো আমার মনে। কে ওই শিশুটি? একটু বেলায় ছাত্রদের পড়িয়ে নিয়ে শুকনো কাঠের খোঁজে বেরোলাম। সেখানে গিয়ে দেখলাম এক মনে কাঠ সংগ্রহ করেছিল রোজিনা। আমি তখন তার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার রোজিনা, কালকে আমার কথার কোনো উত্তর না দিয়েই চলে এলে যে? আমার কথা শুনে রোজিনা অবাক হয়ে গেল। তারপর বলল, কালকে? কখন? কেন, রাত্রিবেলা? আপনি তাহলে অন্য কাউকে দেখেছেন, আমি নই। সন্ধ্যের পর তো আমি বেরোই না। আব্বাজান করা নজর রাখেন আমার উপর। আমি তখন যা দেখেছি সবই ওকে বললাম। তখন রোজিনা আমাকে বলল, আশ্চর্য তো, এ কি করে হয়? তাছাড়া আপনিই বলুন না, রাত্রিবেলা কামিনী গাছে ডালে বসিয়ে ওইটুকু বাচ্চাকে কেন দোল খাওয়াবো আমি? হ্যাঁ, কথাটা তো ঠিক, তবে কাকে আমি দেখলাম, আর কি বা দেখলাম? ভয়ে আমার সারা গা কাঁটা দিয়ে উঠল। এরপর এই কথাটা আমি কাউকে বলিনি। তবে সবচেয়ে অবাক ব্যাপার, এরপর থেকে রোজিনা আমাকে এড়িয়ে চলতে লাগলো। এইভাবে বেশ কটা দিন কেটে যাওয়ার পরই
হঠাৎ একদিন সন্ধ্যাবেলা রোজিনা এসে আমাকে বলল, আপনি এ গায়ে আর থাকবেন না মাস্টার মশাই, যত শিগগির সম্ভব চলে যান, পারলে কালই চলে যান। আমি দারুণ বিস্মিত হয়ে তাকে বললাম, কেন? প্রশ্ন করবেন না? বেশ, তোমরা আমাকে না চাইলে আমি চলেই যাব। রোজিনার চোখ দুটি ছলছল করে উঠল এবার। সে বলল, কিছু মনে করবেন না মাস্টার মশাই, আপনার ওপর দৃষ্টি পড়েছে যে। আমি সভয়ে বললাম, কার? না না, সে কথা বলা যাবে না। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রোজিনা চলে গেল। মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, কেননা এই কয়েকদিনে গ্রামটাকে আমি খুব ভালোবেসে ফেলেছিলাম। কাজেই এই গ্রামকে ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না। সেই রাতেই হঠাৎই আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর আমার মনে হলো ঘরখানে যেন কামিনী ফুলের গন্ধে ভরে গেছে। তখন পৌষের শেষ, এই সমস্ত ফুল এই সময়ে ফোটবার কথা নয়। মনের মধ্যে তাই কেমন যেন একটা ভয়ের ভাব জাগ্রত হলো। তারপরেই প্রচণ্ড ঠান্ডায় যেন কেঁপে উঠতে লাগলো আমার সর্বাঙ্গ। হঠাৎ ঘরের বাইরে পাতার খসখসের শব্দ শুনতে পেলাম। কেউ যেন জানালার ধারে গা ঘেঁষে অনবরত যাওয়া আসা করছে। নিশ্চয়ই কোনো ভাল্লুক হবে। তবুও ব্যাপারটা দেখবার জন্য নিঃশব্দে আমি জানালার পাশে গেলাম। দেখতে পেলাম সেই দিনকার মতো রোজিনা সেই শিশুটিকে কামিনী গাছের ডালে দোলনায় বসিয়ে দোল খাওয়াচ্ছে। আমি একভাবে ওদের দেখতে লাগলাম। রাত তখন একটা। এত রাত্রে এ কি কাণ্ড! হঠাৎই আমার চোখে চোখ পড়ে গেল শিশুটির। যেই না পড়া আর সে রইল না। এক লাফে দোলনা থেকে কোথায় যে মিলিয়ে গেল কেউ জানে না। দেখতে দেখতে সেই শূন্য দোলনাটাও মিলিয়ে গেল এক সময়। তখনই রোজিনা পিছন ফিরে আমাকে দেখতে পেল। তার সেই ক্রুদ্ধ চোখে এক পা করে আমার কাছে এসে সে বলল, কাল সকালেই আপনি চলে যাবেন, আর একদিনও আপনি এখানে থাকবেন না। এই বলেই অন্ধকার জঙ্গলে কোথায় যে হারিয়ে গেল কে জানে। আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারালাম। পরদিন সকালেই আমার যা কিছু ছিল সবকিছু গোছগাছ করে রোজিনাদের বাড়িতে গিয়ে ওর সঙ্গে দেখা করে চলে যাওয়ার কথা বলতেই রোজিনা অবাক হয়ে বলল, এ কি বলছেন মাস্টার মশাই? আপনাকে আমি কখন বললাম চলে যাওয়ার কথা? আপনি তো আমাদের গ্রামের গর্ব। আপনাকে কখনো এ কথা আমি বলতে পারি মাস্টার মশাই? রোজিনার মা বাবা এমনকি গ্রামবাসীদেরও সবাইকে আমি খুলে বললাম ঘটনাটা। শুনে সবাই অবাক হয়ে গেল। রোজিনা দু হাতে মুখ ঢেকে কেঁদে বলল, আপনি যে শিশুটিকে দোল খেতে দেখেছিলেন সে আর কেউ নয়, আমার ছোট বোন। কয়েক বছর আগে ওই কামিনী গাছের ডালে দোল খেতে খেতে সাপের কামড়ে সে মারা যায়। ওরই পেছন দিকের মাঠে কবর দেওয়া হয়েছে তাকে। তারই অশরীরী আত্মাটা আমাকে দেখা দিলেও বারবার কেন যে আপনি তার সঙ্গে আমাকে দেখেছেন তা আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার কাছ থেকে সকল ঘটনা শোনার পর গ্রামবাসীরা আমাকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। এরপরই সবাই মিলে আমার চোখের সামনে কেটে ফেলল সেই কামিনী গাছটাকে। বহুদিনের পুরনো গাছ, কি শক্ত আর মোটা তার ডালপালা। কামিনী গাছ সাধারণত এত বড় হয় না। যাই হোক, আমি ভয়ে ভয়ে সেই দিনই গ্রামবাসীদের সাহায্যে গ্রাম ত্যাগ করে নলহাটিতে ফিরে এলাম।